আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে মোটামুটি নার্সিং অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য সব কোচিং যেটা করায় এই টপিকটাই আগে পড়ায়। এই টপিকটাই সব থেকে বেশি ইম্পর্টেন্টের মধ্যে একটা, এবং এই টপিকটা সবাই আগে পড়ায়। যদিও আমার মতে সবার আগে পড়ানো উচিত রাইট ফ্রম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো যাই হোক, আমি এইটা মোটামুটি একটু পরে পড়িয়ে থাকি, কারণ ভার্ব আগে না বুঝলে নাউন বুঝতে পারবে না। তো চলো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই নাউন সম্পর্কে যত ধরনের আহ, কথাবার্তা, যত ধরনের পড়ালেখা আছে সবকিছু আজকে শেষ করব। তার শুরুতে বলে রাখি যে তোমাদের নার্সিং অ্যাডমিশনের ইংলিশ যে প্রিপারেশনটা, এই ইংলিশ প্রিপারেশনের 10 ভাগের মধ্যে 2 ভাগ দখল করে আছে। এই 10 ভাগের মধ্যে 2 ভাগ দখল করে, 2 ভাগ না 3 ভাগ দখল করে আছে পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে আবার নাউন নামক এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য যে টপিকগুলো আছে জাস্ট লাইক অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, এইগুলো থেকেও সামথিং অনেক সময় কোয়েশ্চেন হয়ে থাকে, কিন্তু এই নাউনের মতন ইম্পর্টেন্ট কোনো কিছুই না। এই নাউনের সাথে ডিটারমিনার বা অন্যান্য কিছু টপিক সংযুক্ত করে অনেক অনেক ধরনের কোয়েশ্চেন করা যায়। আর সব থেকে বেশি আমি তোমাদেরকে শুরুতে কোয়েশ্চেন কি ধরনের হয় সেগুলো তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করব। সবাই কি রেডি আছো কিনা, খাতা কলম রেডি করছো কিনা আমাকে বলো। আমি তারপরে তোমাদেরকে এটা পড়ানো শুরু করব। আমাকে একটু বলো যে খাতা কলম নিয়ে বসছো কিনা। খাতা কলম নিয়ে না বসলে কিন্তু কোনো কাজ নাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ নাউন, তোমাদেরকে যে পিডিএফ থেকে আমি পড়াচ্ছি এই পিডিএফটা মূলত আমার আগের বছরের পিডিএফ, এবং এই পিডিএফ থেকে গত বছরের স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম। কিন্তু পেইড ব্যাচে যারা আছো তাদেরকে বলে রাখি যে এই ক্লাস শেষে তোমাদেরকে নতুন আপগ্রেডেড পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওই আপগ্রেডেড পিডিএফ এর কিছু ভুল আছে, সংশোধন চলছে। তো ক্লাস শেষে এটা দিয়ে দেওয়া হবে। পড়ানোর সময় আমি পুরানোটা দিয়ে পড়াচ্ছি, আমি তোমাদেরকে নতুন পিডিএফ দিয়ে দিব। পেইড ব্যাচের কথায় আসলো যে তোমাদের যে নতুন ব্যাচ এটা কিন্তু শুরু হয়ে গেছে। এই নতুন ব্যাচের ফি হচ্ছে 2200 টাকা। তুমি তবে স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে শুরুতে 1500 টাকা দিয়ে 1 মাস পরে 700 টাকা পে করতে পারবা। আর যারা যারা অ্যাডমিট হবা তাদেরকে কিন্তু বাজার থেকে এক্সট্রা করে বই টই কেনার প্রয়োজন নাই, সব পিডিএফ আমরা প্রোভাইড করি, এটা তোমরা জানো, নতুন করে বলার কিছু নাই। তো আর আরেকটা কথা, আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি এর বাইরে আর কিছুই পড়া লাগবে না ইনশাল্লাহ। তোমরা যারা পুরানো স্টুডেন্ট তারা জানো যে গত বছর আমাদের কোচিং থেকে জাতীয় মেধায় 46তম হয়েছিল। তো ও সাজেশন পড়ে হয়েছিল, কিন্তু কিন্তু পুরো প্রিপারেশন নেয় নাই, শুধুমাত্র সাজেশন। তো সাজেশন পড়ে যদি 46তম হয় তাহলে সব পিডিএফ পড়ে ইনশাল্লাহ বুঝতে পারতেছো যে টপ 100 এর মধ্যে থাকা তেমন কোনো কঠিন বিষয় না। আচ্ছা, কি দেখি নুসরাত জাহান, তাজনুর আক্তার, বৃষ্টি ইসলাম বলছে ওকে, ঠিক আছে, সবাই রেডি, তাহলে চলো শুরু করি। এই যে নাউন দেখতে পাচ্ছ, আমি শুরুতে তোমাদের কাছে বলবো যে এই নাউন জিনিসটা থেকে কয় ধরনের প্রশ্ন তোমাদেরকে ফেস করতে হতে পারে। 1 নাম্বার, 2024 নার্সিং ভর্তি পরীক্ষায় এমএন নার্সিং গ্রুপ থেকে সায়ন জাতীয় মেধায় 46তম, সাগর 128তম সহ অসংখ্য শিক্ষার্থী শেরে বাংলা নগর, চট্টগ্রাম নার্সিং কলেজ সহ সবখানে এত ভালো ভালো সব রেজাল্ট করতে পারলে তুমি কেন পারবে না শুধুমাত্র একটা সিট পেতে? সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে, ডিসকাউন্টে ভর্তি হয়ে নাও মাত্র 2200 টাকায়। চাইলে 1500 টাকাতে ভর্তি হয়ে 1 মাস পরে 700 টাকা দিতে পারো। অবাক করা বিষয় হলো আমাদের কোচিংয়ে ভর্তি হলে এক্সট্রা একটা বইও কিনতে হয় না, একটাও না। আমরা যে পিডিএফ গুলো তোমাদেরকে প্রোভাইড করব এগুলোই তোমাদের জন্য পর্যাপ্ত। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলে ভর্তি হয়ে নাও। 1 নাম্বার যে কোয়েশ্চেনটা তোমাদেরকে ফেস করতে হতে পারে, এই কোয়েশ্চেনটাই পুরো 90% জুড়ে থাকে। 90% জুড়ে কোন কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন নাউন। আমাদেরকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে এবং বলতে হবে, বলবে তারা যে নির্ণয় করো যে নিচের কোনটা কোন নাউন। ধরো যে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা প্রপার নাউন, নিচের কোনটা কমন নাউন। অর্থাৎ আমাদেরকে এই নাউন গুলো চিনতে হতে পারে। এটা 1 নাম্বার। তারপরে 2 নাম্বার যে কোয়েশ্চেনটা আমাদেরকে করা হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। আমি সংক্ষেপে লিখছি, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে হতে পারে আমাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নাম্বার যে কোয়েশ্চেনটা করা হয় এই কোয়েশ্চেনটা সাধারণত রেয়ার হয়ে থাকে, এই কোয়েশ্চেনটা করা হয় না বললেই চলে। সেটা হচ্ছে যে একটা ধরো যে ওয়ার্ড, সেটাকে আমরা যদি আহ, বিভিন্ন ফর্মে চেঞ্জ করি, যেমন আমি যদি বলি মা, এইটাকে যদি অ্যাবস্ট্রাক্টে নিয়ে যাই বা এটাকে যদি একটু চেঞ্জ করি, আচ্ছা অ্যাবস্ট্রাক্টে নিলাম না, আমরা ধরো যে এটাকে বললাম মাতৃত্ব, এই যে ফর্ম চেঞ্জ হয়ে গেল, এই ধরনের ফর্ম চেঞ্জ করা হইতে পারে। নাউন তোমাকে একটা দিবে, নাউন দিয়ে বলবে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে ওইটা লিখো। তো এই সাধারণত 3 ধরনের কোয়েশ্চেনই আমাদেরকে করা হয়ে থাকে। আহ এই ধরনের কোয়েশ্চেন গুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে নাউন আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। তো সবার শুরুতে আমরা যে কাজটা করব, 90% ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা করা হয়ে থাকে, অর্থাৎ কোনটা কোন নাউন এটা আমাদেরকে চিনতে হতে পারে, এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। ধৈর্য ধরে খেয়াল করবা, কারণ শুরুর দিকে যে জিনিসগুলো থাকবে যে নাউন চেনা কোনটা কোন নাউন, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ছো, মনে হতে পারে যে আরে এইগুলো তোমরা পড়ছি, কিন্তু টুইস্ট আছে একটু পরে। যদি শুরুতে না জানো তাহলে পরে কিন্তু এই জিনিসগুলো মিস করবা। সো আমি বলবো যে শুরু থেকে খুব মনোযোগ দিয়ে দেখো। দেখি একটু কমেন্ট গুলো লক্ষ্য করছি। আফসানা আহমেদ বলছে জি, নুরা জানা বলছে জি, বসেছি। লানু বলছে ভাইয়া কেমন
আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার? তুমি কি এখন অন্য কোনো মানে নার্সিং ইনস্টিটিউটে বেসরকারিতে ভর্তি হয়েছো নাকি অনার্স করতেছো? আচ্ছা চলো শুরু করি। তো সব থেকে বড় যে ব্যাপারটা, নাউন। শুরুতে খুবই সোজা, নাউন কি জিনিস? কোনো কিছুর নামকে নাউন বলে, এটা ছোটবেলা থেকে আমরা জানি। এখানে বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে, যাদেরকে পিডিএফ দিয়ে দিব, তারা বুঝতে পারবা যে প্র্যাকটিস পড়লে পড়লে এগুলো হয়ে যাবে। তোমাদের নতুন পিডিএফ থেকে শুধুমাত্র যতটুকু লাগে ওইটা তোমাদেরকে দেওয়া হবে। এখন আমরা খেয়াল করি যে কাইন্ডস অফ নাউন, নাউন কত প্রকার। এই নাউনকে আমরা ম্যাক্সিমাম সময় বলে থাকি 5 প্রকার, কিন্তু নাউন কিন্তু 5 প্রকার নয়। একটা হচ্ছে কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট, এই দুই ভাগে বিভক্ত। একটা ইন্দ্রিয় গ্রাহ্য আর একটা গুণবাচক, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। তো এই কনক্রিটের মধ্যে আবার 4টা ভাগ আছে। কনক্রিটের মধ্যে কয়টা ভাগ? কনক্রিটের মধ্যে হচ্ছে 4টা ভাগ। তো আমরা সাধারণত এই জিনিসটাই মিস করে থাকি, যে আমরা বলি যে টোটালটা মিলে এটাকে কয় ভাগে ভাগ করা হয়, 5 ভাগে, কিন্তু না, কনক্রিট হচ্ছে 4 প্রকার, আর অ্যাবস্ট্রাক্ট একটা, 4 আর 1 5, এই সিস্টেম আর কি। তো চলো আমরা শুরুতে কনক্রিটের ব্যাপারে জানবো। কনক্রিটটা কি? এই কনক্রিট নাউনটাকে আমরা যদি একটু বলি, একদম এক কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে কনক্রিট নাউন হচ্ছে সেটা যেটাকে আমরা দেখতে পারবো, স্পর্শ করতে পারবো, আঘাত করতে পারবো। দেখো, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে তোমার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, কিন্তু একদম সোজা কথা হচ্ছে এটাকে আমরা দেখতে পারবো, স্পর্শ করতে পারবো, আঘাত করতে পারবো। এই জিনিসটা মনে রাখার জন্য আবার কি করতে পারি জানো? যেমন কনক্রিট, ওই যে মানুষ বলে না যে একদম ছাদ থেকে কনক্রিটের উপরে পড়ছে জন্য মাথা ফেটে মারা গেছে। কনক্রিট মানে যেটা হচ্ছে কঠিন পদার্থ। তো কঠিন পদার্থকে তো আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি, আঘাত করতে পারি, তাই না? তো কনক্রিট মানে যেটাকে আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, আঘাত করতে পারি, যেমন ম্যান, কাউ, এগুলোকে সবগুলোকে আমরা ধরতে পারি, দেখতে পারি, স্পর্শ পর্যন্ত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, এটাই কনক্রিট নাউন। তো যাই হোক, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কিছুই আমাদের পরীক্ষায় আসবে না। কোনটা মানে নাউন কত প্রকার, কি কি, এগুলো কিছু আমাদের পরীক্ষায় আসবে না। আসবে কি সেটা একটু পরে বলছি। আচ্ছা, ততক্ষণ একটু কমেন্ট করে জানাই দাও তো, আমি যখন একটা করে জিনিস পড়াবো যে নাউন এত প্রকার এইটা, এগুলো কমেন্ট করবা। এগুলো তো খাতায় লিখতে হইতেছে না তোমার, কিন্তু মনে তো রাখা লাগবে। মনে রাখার জন্য কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হবে না, মনেও রাখতে পারবে না। এই কমেন্টটা পরবর্তীতে স্মৃতি হিসেবে কাজ করবে। আচ্ছা, কনক্রিট নাউন, তাহলে কনক্রিট নাউনের মধ্যে 4 প্রকার ভাগ আছে, সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এগুলা ঠাড়া মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো তোমার পরীক্ষায় জীবনেও আসবে না। এখন প্রপার নাউন কি সেটা আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় এরকম দিবে যে নিচের কোনটা প্রপার নাউন, দেখতে পাচ্ছ? এই ধরনের কোয়েশ্চেন দিবে। তো এটা আমাদেরকে জানতে হবে, যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্রপার নাউন, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো আমরা প্রপার নাউনটা আইডেন্টিফাই করা শুরু করি। দেখো, তোমাদেরকে অনেক সহজ মনে হইতে পারে, কিন্তু তোমরা জানো কি না, অনেক স্টুডেন্ট আছে, অনেক বড় বড় স্টুডেন্ট, এরা প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। তুমি হয়তো মনে করতেছো আরে না আমি বুঝি, কিন্তু তুমিও ফেঁসে যাবা যদি তোমাকে কিছু ঘুরায় পেঁচায় প্রশ্ন করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো, প্রপার নাউন আসলে জিনিসটা কি এটা আমরা জানি। দেখো, প্রপার নাউন হচ্ছে কোন একটা কিছু নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম বলতে কি বোঝায়, এখানে কি আছে এগুলো লেখা পড়ার দরকার নাই। ক্লাস করতেছো তার মানে শর্টকাটে জানবা। দেখো, বাংলাদেশ এটা একটা প্রপার নাউন, সুমাইয়া এটা একটা প্রপার নাউন, ওবামা মানে কোনো কিছুর নামটাকে বলা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে এটা একটা জিনিস, ধরো যে, আচ্ছা আঁকাইতে পারি না, ধরো যে এটা একটা গাড়ি, তো এই পদার্থটার নাম হচ্ছে গাড়ি। তুমি এখন বলবা কোনো কিছুর নাম যেটা সেটাই তো প্রপার নাউন, তাই না? তাহলে গাড়ি এটা কেন প্রপার নাউন হলো না? আবার একটা 4 পায়া বিশিষ্ট একটা জিনিস, সেটার নাম হচ্ছে চেয়ার, তো এটারও তো ওটা নির্দিষ্ট নাম, এটা ছাড়া তো ওটার কোনো নাম নাই। তাহলে চেয়ারকে কেন আমরা প্রপার নাউন বলবো না? দেখো, প্রপার নাউন কি জিনিস জানো? সোজা কথা বলি, সোজা কথা যদি আমি এটাকে বলতে চাই, এক কথা যদি আমরা বিষয়গুলো শেষ করতে চাই, প্রপার নাউন কি জিনিস? এই কমন নাউন যেটা থাকে না, কমন নাউন, কমন, এই কমন নাউনের প্রত্যেকটাকে এক একটা প্রপার নাউন বলা হয়। যেমন দেখো, চেয়ার বলতে পৃথিবীর সব চেয়ারকে বোঝাচ্ছে, কিন্তু একটা চেয়ারের নাম যদি আমরা দিই 23, এই 23টা হইতেছে প্রপার নাউন। মানুষ বলতে পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছে, কিন্তু মানুষের নাম যদি হয়, এখানে কি কমেন্ট করছে দেখি, তাজনুর আক্তার, ধরো যে তাজনুর, এখন এটা হইতেছে প্রপার নাউন। তারপর দেখো বাংলাদেশ, এখানে যদি বলতো দেশ, কি ব্যাপার, কি হইতেছে, যদি বলতো দেশ, তাহলে দেশ বলতো সব দেশকে বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কমন নাউন হইতো। কিন্তু নির্দিষ্ট একটা দেশের নাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া আর অন্য কোনো দেশের নাম বাংলাদেশ নাই, সো এটা প্রপার নাউন। আবার মানুষ, মানুষ এটা একটা নাম, কিন্তু ওই মানুষের নির্দিষ্ট নাম হচ্ছে সুমাইয়া, সো এটা হইতেছে প্রপার নাউন। ঠিক আছে? আচ্ছা, হি লাভস মিথুন, তো মানুষ, কিন্তু মানুষের নির্দিষ্ট নাম হচ্ছে মিথুন, সো এটা প্রপার নাউন। এটা ছিল আমাদের একটু বেসিক টাইপের, যখন স্টুডেন্ট পড়াবা, চান্স টান্স পাওয়ার পরে ইনশাল্লাহ পড়াবা, তখন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, এই কথাগুলো কাজে লাগবে। এখন চলো শর্টকাটে যাই, কিভাবে অ্যাডমিশন স্টুডেন্ট আর কি ক্র্যাক করে আর কি। সেটা হইতেছে কি, শুরুতে যদি বড় হাতের দেখো, তাইলেই প্রপার নাউন, কথা শেষ। এই পর্যন্ত যতগুলো প্যাচার পারছি, এই কথাগুলো যদি না মনে থাকে, অত কিছুর সমস্যা নাই। শুরুতে যদি বড় হাতের হয় তাহলে সেটা প্রপার নাউন, এক কথাই শেষ, আর কিছু না। তো এখন এখান থেকে এক্সট্রা আর কিছু বলার আশা আশা করি আর বলা লাগবে না।
যদি শুরুতে তুমি দেখতে পারো যে বড় হাতের লেখা আছে, তাহলে সেটা প্রপার নাউন। প্রপার নাউন সবসময় বড় হাতের হয়। এখন এখানে কিছু প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো তোমাদেরকে এখনই করাবো না, কারণ এখনই যদি করায় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবা যে ও আচ্ছা ভাইয়া তো মাত্র প্রপার নাউন পড়াইলো, তাহলে এমসিকিউ এর মধ্যে যেগুলো দেবে সবগুলোতে প্রপার নাউনই হবে। তো আমরা প্র্যাকটিস একটু পরে করবো, এখানে এমসিকিউ আছে বহুত প্র্যাকটিস করার মতো। এখন দেখো এইখানে হচ্ছে সমস্যাটা, এটাই তোমাদের জন্য লাগবে। এতক্ষণ যা পড়াইছি ওইগুলো তোমাদের পরীক্ষায় আসবে না। প্রপার নাউন কখনো কখনো কমন নাউনও হয়। প্রপার নাউন কখনো কখনো কমন নাউনও হয়। শুধুমাত্র প্রপার নাউন না, আরো যেগুলো আছে কমন নাউন অ্যাবস্ট্রাক্টে পরিবর্তন হয়ে যায়, মানে এইগুলা এক্সচেঞ্জ হইতে থাকে। অ্যাবস্ট্রাক্টকে কখনো কখনো কমন বলা লাগতে পারে। এরকম আরো অনেক কিছু আছে, এরকম ছেঁড়া ছেঁড়া ভাবে উপস্থাপন করা আছে। কিন্তু এইগুলাকে আমরা একটু পরে একসাথে জানবো, তাই আপাতত আমি এটাকে স্কিপ করছি, যে একটু পরে এইগুলাকে আমরা একসাথে কম্বাইন করে পড়বো, যাতে করে আমাদের আর কি মনে রাখতে সুবিধা হয়, আমাদের কাছে যেন গোলমাল না না লাগে। তাহলে এখন আমাকে বলো যে প্রপার নাউন চেনার একদম এক লাইনে যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারবো? প্রপার নাউনকে আমরা কিভাবে চিনতে পারবো? সবাই কমেন্ট করো, এখানে দেখি কমেন্ট গুলো খেয়াল করি। যে এই যে নুসরাত জাহান কিন্তু অলরেডি ও একা বলে ফেলছে যে শুরুতে যদি বড় হাতের হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। ওকে, তারপরে আহ সুবর্ণা শাহ বলছে কোনো কিছু কে টেক্সটটা বুঝতে পারতেছি না, যাই হোক। আচ্ছা, এই গেল আমাদের প্রপার নাউন। প্রপার নাউন এ পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা বাচ্চারা পড়ে আর কি। তো বাচ্চারা যেটা পড়ে সেটা আগে পড়লাম, কারণ আপগ্রেড জিনিসটা জানার জন্য এই বাচ্চাদের নলেজটা প্রয়োজন ছিল। এরপর আসো কমন নাউন সম্পর্কে জানবো। খুবই শুরুতে একদম বেসিক দিয়ে আমরা জানবো, সেটা হচ্ছে কমন নাউন কি। এই কমন নাউন দ্বারা কোনো শ্রেণী বা জাতিকে যদি বোঝানো হয়, যেমন দেখো কান্ট্রি, কান্ট্রি মানে সব কান্ট্রি, স্টুডেন্ট মানে পৃথিবীর সব স্টুডেন্ট, নির্দিষ্ট করে কাউকে বলা হচ্ছে না। তো এরকম ভাবে যদি তুমি বলতে পারো যে পৃথিবীর সব ড্যাশ ড্যাশ ড্যাশ, পৃথিবীর সব ড্যাশ, এভাবে যদি বলতে পারো তাহলে সেটা হচ্ছে কমন নাউন। যেমন এর মধ্যে আমি যদি বলি আহ পুপিল, পুপিল মানে ছাত্র, তো পৃথিবীর সব ড্যাশ মানে পৃথিবীর সব পুপিল, পৃথিবীর সব ছাত্র হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে, তাহলে এটা কমন নাউন। পৃথিবীর সবকে একসাথে যদি আমরা বুঝাইতে চাই তাহলে সেটাকে আমরা বলবো কমন। আবার আরেকটু যদি তোমাদেরকে বিস্তারিত বুঝাই, ধরো যে অনেকগুলা স্টুডেন্ট দাঁড়ায় আছে, ধরো যে আমার স্টুডেন্ট, তোমরা 14 জন ক্লাস করতেছো, এই 14 জন একসাথে এখানে অনেকে আছে, যেমন ধরো যে সুবর্ণা আছে, তামান্না আছে, বৃষ্টি ইসলাম, এই যে এরা সবাই আছে। তো এদেরকে এই যে আইডেন্টিফাই করলাম, একটা একটা করে আইডেন্টিফাই করলাম নাম করে। আচ্ছা, সবাইকে যদি একসাথে বলতে চাই যে ক্লাসটা থেকে চলে যাও, সবাইকে যদি একসাথে বলতে চাই প্রত্যেকের নাম না ধরে, তাহলে কি আমরা বলবো? যে ছাত্ররা ক্লাস থেকে চলে যাও। এই যে সবাইকে একসাথে বললাম, একসাথে বলা হলো, সাধারণ কমন শব্দের অর্থই হইতেছে সাধারণ, সাধারণ ভাবে বলা আর কি। সবাইকে একসঙ্গে বলা মানে হচ্ছে সাধারণ ভাবে বলা। তো এটাই আর কি, যে সাধারণভাবে যখন বলছি স্টুডেন্টস বা পুপিলস চলে যাও ক্লাস থেকে, এটাই হইতেছে কমন নাউন। এটাও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু আপগ্রেডের ব্যাপার হচ্ছে যে এটা একটু পরে জানতে পারবো আপগ্রেডের ব্যাপারটা। কমন নাউন সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। আমি আসলে বুঝতে পারতেছি না যে এখানে তো এক একজনের বেসিক এক এক রকম থাকতে পারে। এমন হইতে পারে যে কেউ শুরুতে নাউন পড়ো নাই, এখন এসে নার্সিং এ যখন প্রিপারেশন নিচ্ছ তখন নাউন পড়তেছো। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা। কারণ যদি কথা না বলে আমি যদি আগে যেতে পারি স্পিডে, তাহলে বিষয়টা অনেক ভালো হয় না? বৃষ্টি ইসলাম বলছে শুরুতে যদি বড় হাতের অক্ষর দেখা যায় তাহলে সেটাকে কি বলা হয়? প্রপার নাউন। আর কোন শ্রেণী বা জাতি বোঝালে সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, কমন নাউন যদি ক্লিয়ার হয়ে থাকে, মুদাসির ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন তাহলে সবাই বলছে ভাইয়া ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলো পরবর্তীতে আগাই। পরবর্তীতে টুইস্ট আসতেছে, যেগুলো খুবই সোজা জিনিস সেগুলো আমি অল্পের মধ্যে পার করে দেওয়ার ট্রাই করতেছি, যাতে করে তোমরা আর কি মানে তোমাদের বোরিং না লাগে আর কি। এই জিনিসগুলো তো তোমরা জানো, এইগুলোর পিছনে আমি বেশি ইয়ে দিতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে চলো এখন কালেকটিভ নাউনের ব্যাপারে আমরা একটু জানতে থাকি। শুরুতে আমরা কমন জিনিসগুলো জানবো, এরপরে একদম মানে যে আপগ্রেডেড জিনিসগুলো সেগুলো জানবো। দেখো কালেকটিভ নাউন কি। যদি কালেকটিভ মানে কি, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিগত, ঠিক আছে, সমষ্টি। তো এখন যদি অনেকগুলো মানুষ মিলে একসাথে হয় তাহলে সেটাকে বলা হয় জুরি, মানে আইনসভা। অনেকগুলো মানুষ একসাথে হয়েছে, অনেকগুলো মানুষ একসাথে হয়েছে, সেটাকে বলা হয় টিম। ফ্লক মানে ঝাঁক। তো এরকম আর কি অনেকগুলো আছে যেগুলাকে আমাদেরকে জানতে হবে। এখানে অনেকগুলো আছে, বাট আমাদের এতগুলো লাগবে না, শুধুমাত্র যেগুলো হলুদ কালার কালিতে দাগায় রাখছি এগুলো লাগবে। আর যারা পেইড ব্যাচে আসো তাদেরকে তো সমস্যা ফেস করতে হবে না। তাদেরকে ওই যে আজকে নতুন পিডিএফ দিয়ে দেওয়া হবে, ওইখানে শুধুমাত্র যেগুলো দরকার সেগুলো এরকম করে আছে, বাকিগুলো বাদ দেওয়া আছে। আর্মি, সৈন্য দল। তো এই দলটা গঠন হয়েছে কিভাবে? অনেকগুলো মানুষ একসাথে। কালেকটিভ কি বলা হয়? কালেকটিভ। অনেকগুলা খড়কে একসাথে করে যদি আমরা একটা আটিতে পরিণত করি তাহলে সেটাকে বলবো কালেকটিভ। ঠিক তেমনই ক্যাটেল, গবাদি পশুর পাল বা ঝাঁক। তো এখানে দেখো প্যাক মানে কুকুরের পাল, ক্রাউড মানে জনতা। দেখো এটাকে, এই ক্রাউডকে যদি আমরা একটা করতাম, দেখো এক থেকে আমরা আগাবো, এক থেকে আমরা আগাবো। এটাকে যদি আমরা বলতাম যে ধরো যে রহিম, তাইলে রহিমটা হইতো প্রপার নাউন। এই অনেকগুলা রহিমকে যদি আমরা একসাথে করতাম তাহলে হয়ে যাইতো বা যদি আমরা সাধারণভাবে বলতাম
ওই তো মানুষ, এই মানুষটা হচ্ছে কমন নাউন। এখন এই সবাই মিলে যদি একটা দল গঠন করতো, সমষ্টি হয়ে যাইতো, তখন আমরা সেটাকে বলতেছি কালেকটিভ। আমি কি বুঝাতে পারছি? জনতা, ক্রাউড বলতেছি, জনতা। ঠিক আছে, আচ্ছা গ্যাং, অনেকগুলো মানুষ একসাথে। এক কথায় যদি আমরা সেটাকে বলি যে দল, যদি আমরা বলি দল, এই দল কথা বললে আমাদের সামনে কালেকটিভ কথাটা যেন ভেসে ওঠে। ঠিক আছে, কালেকটিভ। তাহলে কালেকটিভ যদি আমরা বুঝাই তাহলে দল, এই কথাটা মনে থাকলে আমাদের কালেকটিভ কি জিনিস এটা মনে থাকবে। আচ্ছা, অলরেডি এই যে কমেন্ট করতেছো যে সমষ্টি, সমষ্টি বুঝাবে, তো সমষ্টিটা না বুঝায় লিখবা, কমেন্টে লেখো যে দল। এই দল লেখো, তাহলে মনে থাকবে। এই সমষ্টি কথাটা এত কঠিন কথা, কয়েকদিন পর মনে থাকবে না। তাহলে দল বুঝলে আমরা সেটাকে কালেকটিভ বলবো। তো এখানে অর্থ সহ বেশ কিছু দেওয়া আছে, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। এই জিনিসগুলো পড়লে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না কালেকটিভ নাউন নিয়ে। তবে ব্যাপারটা হচ্ছে কি, কালেকটিভ নাউনের একটা ব্যাপার আছে, সেটা হইতেছে জুরি মানে আইনসভা, বুঝছো? এই জুরি মানে আইনসভা। তো এই জুরি এটা হইতেছে আইনসভা, তোমরা বুঝো যে এইটা একটা হয়ে যায়। কিছুক্ষণ আগে কি বললাম দেখো তো, আমার কথার দিকে একটু খেয়াল করো। যে আমি যখন বলছি কালেকটিভ জিনিসটা কি হবে, অনেকগুলা মিলে একটা হয়ে যাবে, অনেকগুলা খড়কে একসাথে করে একটা আটিতে পরিণত করব, তাহলে সেটাকে আমরা বলবো কালেকটিভ। এখন একটা জিনিস দেখো, যে ধরো যে অনেকগুলো মানুষ, এই যে অনেকগুলো মানুষ বিচ্ছিন্ন অবস্থায় আছে, এটা যখন একসাথে হবে তখন সেটাকে আমরা বলবো গ্যাং বা দল। আচ্ছা, এই যে এটা একসাথে হইলো, এখন এখানে কয়টা জিনিস, তুমি কয়টা জিনিস দেখতে পারতেছো? এই যে এই জিনিসটা দেখতে পারতেছি, একটাই একটাই। তো এটাই হইতেছে কালেকটিভ আর কি। তো কালেকটিভ সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। কি বললাম? সিঙ্গুলার। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো মানুষ আছে, টিম। টিম মানে একটা অনেকগুলো মানুষের একটা জিনিস, আমি বুঝতে পারতেছি এর মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু সবগুলা মিলে তো সেই একটাতে পরিণত হয়েছে, একটা গ্যাংয়ে পরিণত হয়েছে। কি হয়েছে? একটা গ্যাংয়ে পরিণত হয়েছে। তো একটা যখন হইলো তার মানে এটা সিঙ্গুলার। তার মানে তোমাকে যদি বলে টিম সিঙ্গুলার নাকি প্লুরাল, তুমি অবশ্যই বলবো যে এটা সিঙ্গুলার, কারণ অনেকগুলা মানুষ আছে ঠিক আছে, কিন্তু সবাই মিলে একটাতে পরিণত হয়েছে। আর একটা যখন হবে সেটাকে অবশ্যই আমরা সিঙ্গুলার বলবো। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ছিল। এখন ব্যাপারটা হচ্ছে কি, তোমরা জানো যে সিঙ্গুলার, তাহলে আমরা যদি দেখি জুরি মানে আইনসভা, তাহলে এটা হবে সিঙ্গুলার অবশ্যই। আর যারা রাইট ফর্ম ভার্বের আমরা ক্লাস করছো, তাদেরকে বলে রাখি যে এটা যদি সিঙ্গুলার হয়ে থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার কোনটা? এই যে সিঙ্গুলার ভার্ব নিচে ইজ। এই জিনিসগুলো আমি রাইট ফ্রম ভার্ব পড়াইছি, এখন পড়াইতে চাইতেছি না। তাহলে এই জিনিসগুলোর মানে এখন যেটা পড়াইতেছি নাউন, এটার প্রতি তোমাদের কনসেন্ট্রেশনটা কমে যাবে। তারপরে শর্টকাটে বলি, এটা যে সিঙ্গুলার তার প্রমাণ কি কেউ বলতে পারবে? কমেন্ট বক্সে কেউ বলতে পারবে? দেখি রাইট ফ্রম ভার্বের ক্লাস কে কে করছে। এটাকে দেখে আমরা কেমনে বুঝবো যে এটা সিঙ্গুলার নাউন ছিল? তোমরা লিখো, যারা জানা না তারা এখান থেকে যেন দেখতে পারে। আচ্ছা, তোমাদের এই আজকে যে স্টুডেন্ট গুলো, এটা কি ম্যাক্সিমাম পেইড ব্যাচের স্টুডেন্ট নাকি বাইরেরও আছে? সুবর্ণা শাহ বলছে যে অনেকগুলা থাকলে সিঙ্গুলার না, অনেকগুলা থাকলে সিঙ্গুলার না, অনেকগুলা থাকলে তো অবশ্যই প্লুরাল। কিন্তু সেই অনেকগুলা যখন একসাথে হয়ে যাবে, একটা জোট গঠন করবে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার বলতে পারবো। নুসরাত যেটা বলছে যে এস আছে, আচ্ছা ওইটা ওইটা, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছে। এই যে দেখো তোমাদের ফ্রেন্ড নুসরাত, তারপরে তাজমুল, ওরা যে কমেন্ট করছে না, যে এর মধ্যে এস আছে, এস থাকলে সিঙ্গুলার। সিঙ্গুলারের শুরুতে কি থাকে? SINGULAR। তো যাই হোক, সিঙ্গুলার, এই সিঙ্গুলার শেষে কি থাকে? এস থাকে। তো এই এস দেখেই তোমরা বুঝতে পারো কোনো শব্দের মধ্যে যদি, এই যে কোনো একটা ভার্বের মধ্যে যদি এস থাকে, তাহলে সেটা সিঙ্গুলার। যেমন হ্যাজ, এই হ্যাজ ভার্বের মধ্যে এস আছে, তাই না? তার মানে এটা সিঙ্গুলার। হ্যাড এর মধ্যে কি এস আছে? নাই, তার মানে ওটা সিঙ্গুলার না। তো যাই হোক, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে সেটাকে আমরা সিঙ্গুলার একটা ভার্ব নিচ্ছি, এটা আমাদের মেইন কথা ছিল, তাই না? কিন্তু দেখো এখানে আবার অয়ার কেন হয়ে গেল? এখানে ইজ ছিল, এখানে কেন অয়ার হয়ে গেল? অয়ার মানে কি? অয়ার হইতেছে যেটা প্লুরাল আর কি, প্লুরালের জন্য নেওয়া। জুড়ি আগে ছিল সিঙ্গুলার, এস নিল, মানে ইজ নিল আর কি, পরে কেন অয়ার হয়ে গেল? আসলে ঘটনাটা হচ্ছে কি, যখন জুরি মানে আইনসভা এটা একসাথে থাকবে, সমষ্টি আকারে থাকবে, সমষ্টি, তখন সেটাকে আমরা সিঙ্গুলার বলতে পারবো। তখন সেটাকে আমরা সিঙ্গুলার বলতে পারবো। কিন্তু যদি সেটা বিভক্ত হয়ে যায়, ডিভাইডেড, যদি ভেঙে যায়, তাহলে কি হবে? তোমরা জানো যে ডিভাইডেড হইলে সেটা অনেকগুলা খণ্ডে পরিণত হয়। আচ্ছা, আগে তো ছিল একটা টিম, একটা জিনিস, একটা জোট, কিন্তু যখন এটাকে ভাঙা হইলো, এই ভাঙার পরে তো সেটা অনেকগুলা খণ্ডে পরিণত হয়ে গেল। তাহলে অনেকগুলা খণ্ডে পরিণত হয়ে গেল, অনেকগুলা যখন কথাটা আসলো, তার মানেই প্লুরাল। তার মানে সাবজেক্ট এখানে প্লুরাল, আর সাবজেক্ট যখন প্লুরাল হবে, তখন আমাদেরকে একটা প্লুরাল ভার্ব নিতে হবে। আর সেই প্লুরাল ভার্ব কোনটা? এই যে অয়ার, অয়ারই হইতেছে সেই প্লুরাল ভার্ব। তার মানে আমরা বুঝলাম যে জুরি মানে আইনসভা এটা সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু যখন ভেঙে যাবে, শুধুমাত্র ভাঙা না, যদি এমন হয়ে থাকে যে এদের মধ্যে গন্ডগোল বাঁধছে বা তর্কাতর্কি চলতেছে, মানে একটু বিভাজন হইছে, মনের মিল হয় নাই, তাহলে সেটা ডিভাইডেড হবে, জাস্ট লাইক। আচ্ছা, আমার কথা তো বুঝছো? এখন তাহলে আমাকে কমেন্ট করো যে এই যে এইটা দেখতে পারতেছো 6 নাম্বার, এই 6 নাম্বারের অ্যান্সার কি হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। 6 নাম্বারের উত্তর কি হবে? আমাকে কমেন্ট করে জানাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হাতের ব্রেসলেটের কারণে বারবার এখানে টাচ লাগতেছে, মাত্র বুঝতে পারলাম যে কেন বারবার এখান থেকে বের হতে। আচ্ছা তোমরা এটাকে তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করে জানাও যে 6-এর উত্তরটা কি হবে। আমি একটু কমেন্ট গুলো পড়তেছি যে
দ্বিতীয়টি প্যাসিভ বোঝাচ্ছে, নিজম বলছে যে প্যাসিভ বোঝাচ্ছে না, প্যাসিভ ট্যাসিভ ওইগুলাতে ইয়া করা লাগবে না। তোমাদেরকে যে সিম্পলি যেটা দেখাচ্ছি, হাবিবুর বলছে আমি বাইরের, তারপরে মুদাসির জলিয়াত বলছে যে আমি বাইরের, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা কি কেউ অ্যান্সার করতে পারবে না? 15 নম্বর 6-এর উত্তর কি কেউ করতে পারবে না? 6-এর উত্তর করো। তার মানে ইসলাম অনেক কষ্টে বলছে যে বি। তারপরে দেখি, বৃষ্টি ইসলাম বলছে বি। আচ্ছা, আগে উত্তর করতে কি হয় বলো তো? উত্তরটা করবাই যখন, আমি যখন অভয় দিছি, তাহলে এই উত্তরটা আগে করতে কি হইতো? নুসরাত জাহান বলছে যে আহ নূরে জান্নাত সেতু, ও বলছে এ। সবাই বলছে বি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি। এই জিনিসটা আমি রাখছিলাম তোমাদের জন্য, কারণ আমি জানতাম যে এই জিনিসটা তোমাদের ভুল হবে। ওকে, এখন বিষয়টা খেয়াল করে দেখো। দেখো ঘটনাটা এখানে কি, আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। আর্গু মানে কি জানো? আর্গু মানে হইতেছে তর্ক করা। আমি কি বলছি, মনের মিল না হইলে মানে বিভক্ত হওয়া হওয়া ভাব হইলে সেটাকে আমরা কি ধরবো বলো তো? সেটাকে আমরা ধরবো। আবার মারজান ও বলছে এ, আফসানা আহমেদ ও বলছে এ। এন্ড ব্যাপারটা হইলো যে আর্গু মানে তর্ক করা, তার মানে দ্বন্দ্ব টাইপের কিছু একটা হইতেছে, আর দ্বন্দ্ব হইলে সেটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হওয়ার ক্ষেত্রে ভাগে তো অনেক খণ্ডে পরিণত হবে। তার মানে ঝুড়ি এখন ভেঙে অনেকগুলো হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ওইটার জন্য একটা প্লুরাল ভার্ব নিতে হবে, অর্থাৎ আর হবে। ইজ কিন্তু হবে না, এরা তো একসাথে নাই। যদি সবাই একসাথে মিলেমিশে থাকে তাহলে ঠিক আছে, এটাকে আমরা এক বিবেচনা করবো এন্ড ইজ নিব। কিন্তু এখন তো অনেকগুলো হয়ে গেছে, প্লুরাল। দ্যাটস ওয়াই এ হবে এটার উত্তর। ঠিক আছে। আচ্ছা, শেষে হাবিবুরও বলছে এ। ওকে ঠিক আছে, এই হলো ব্যাপার স্যাপার, আমি এটাই বুঝতে চাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের কোনটা যেন, কালেকটিভ। তাহলে চলো আমরা এখন অন্য কিছু সম্পর্কে জানতে থাকি। আচ্ছা, টুইস্ট কিন্তু এখনো আসে নাই, আমাদেরকে ওয়েট করতে হবে। দেখো ম্যাটেরিয়াল নাউন আমরা খুবই দ্রুত জানবো, এই জিনিসগুলো এগুলো আমরা ছোট থেকে জানছি। তো এখন এগুলোতে বেশি সময় দিব না। ম্যাটেরিয়াল নাউন কি জিনিস বলো তো? আচ্ছা, আমাকে একটু বলো তো যে বেঞ্চ, বেঞ্চ কি ম্যাটেরিয়াল নাউন? তোমার কি মনে হয়? কোনো সমস্যা নেই, যারা আমার ক্লাস করবা পুরোনো স্টুডেন্টদেরকে বলা আছে, নতুনদেরকেও বলি যে একটা স্টুডেন্ট যখন ভুল আনসার করে তখন ওর প্রতি আমার মায়া আরো বেশি লাগে। যে ও জানে না, ও শিওর ছিল না, তারপরেও যে সাহস করে ও কমেন্ট করছে, এটাই আর কি অনেক বেশি কিছু। যে জানে সে তো কমেন্ট করবে, এটা ব্যাপার একদম সিম্পল। তো বেঞ্চ এটা তোমার কি মনে হয়, ম্যাটেরিয়াল নাকি নয়? তোমার কি মনে হয়? নুসরাত জাহান বলছে ভাইয়া বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেম। আর কি করার ছিল বলো, এমনিতে 2 দিন ক্লাস বন্ধ ছিল, তারপরে যদি ক্লাস বন্ধ রাখি তাহলে একটু সমস্যা না? এই জন্য আজকে আমাকে নেট প্রবলেম, একটু ওয়েট করো, একটু সময়ের মধ্যে আশা করি সমস্যা আর থাকবে না। আচ্ছা, বেঞ্চ কি তোমার কি মনে হয়, ম্যাটেরিয়াল নাউন নাকি নয়? একটু দ্রুত উত্তর করো, হয়তো বা নেটের প্রবলেমের কারণে আমার কথা একটু পরে পৌঁছাইতেছে। আচ্ছা, হাফসা খাতুন বলছে ম্যাটেরিয়াল কারণ বস্তু। আচ্ছা, ভালো কথা। তামান্না বলছে ম্যাটেরিয়াল। মুদাসির ও বলছে যে না, ম্যাটেরিয়াল নয়। আচ্ছা ঠিক আছে, ও একটু ভিন্ন মত পোষণ করলো, দেখি বাকিদের কি অবস্থা। নূরে জান্নাত বলছে এটা ম্যাটেরিয়াল নয়। তাজনুর বলছে জি ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমাদের মধ্যে মতের মিল হইতেছে না। তো দেখো ব্যাপারটা কি, সবসময় মনে রাখবে ম্যাটেরিয়াল কি জিনিস জানো? ম্যাটেরিয়াল হইতেছে কাঁচামাল বা ইনগ্রিডিয়েন্টস। কি, এই জিনিসটাই তুমি কমেন্ট করবা, কাঁচামাল। এটা কি বলবো, কাঁচামাল। ঠিক আছে। ম্যাটেরিয়াল হইতেছে কাঁচামাল বা ইনগ্রিডিয়েন্টস, উপকরণ যাই বলো না কেন। এটা দ্রুত কমেন্ট করে জানাও আমাকে, এটা দ্রুত কমেন্টে লেখো। কেন আমি বলতেছি দেখো, তোমাদেরকে আমি যখন কমেন্ট করলাম যে বেঞ্চ, আচ্ছা বেঞ্চ কি কোনো কিছু কাঁচামাল? বেঞ্চ দিয়ে কি কিছু তৈরি করা হবে? মোটেও না। বরং কাঠ দিয়ে আমরা বেঞ্চটাকে তৈরি করছি, এখানে কাঠ ছিল কাঁচামাল বা উপকরণ। এটা দিয়ে আমরা একটা বেঞ্চ প্রস্তুত করছি। তো কাঁচামালটা হইতেছে ম্যাটেরিয়াল। তাহলে এখন বুঝো, তার মানে এখন কি বেঞ্চ ম্যাটেরিয়াল? মোটেও না। ম্যাটেরিয়াল ছিল এই কাঠটা, যে কাঠ দিয়ে আমরা বেঞ্চ তৈরি করছি। আবার ধরো যে একটা রিং, এই রিংটা কি, এই রিংটা কি ম্যাটেরিয়াল? না। একজন বলছিল যে বস্তু, বস্তু হইলে সেটাকে আমরা বলবো কি বলতো, বস্তু হইলে সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল, মানে একজন কমেন্ট করছিল। কিন্তু মোটেও না। এই বস্তুটা তৈরির আগে এই যে দেখতে পাচ্ছ, এটা কি স্টিল নাকি সিলভার আমি জানি না, যাই হোক এখানে সিলভারটা ম্যাটেরিয়াল ছিল, রিংটা নয়। যেটা আমরা উপকরণ বা কাঁচামাল হিসেবে ব্যবহার করবো সেটাকে আমরা ম্যাটেরিয়াল বলবো। বুঝতে পারছো? আচ্ছা দেখি, এই তো মোটামুটি মালিহা, মিনু, বৃষ্টি, হাবিবুর সবাই কমেন্ট করছে যে কাঁচামাল। হ্যাঁ। তো এই যেটা কাঁচামাল থাকবে সেটাকে আমরা ম্যাটেরিয়াল বলবো। বুঝতে পারছো?
ঠিক তেমনই এখানে অনেকগুলা উদাহরণ আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ অয়েল, অয়েল দিয়ে আমরা খাবার তৈরি করি, এটা ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজ করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল। ওয়াটার, পানি দিয়ে আমরা পায়েস তৈরি করতে পারি, অনেক খাবার তৈরি করতে পারি, ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, গ্লাস, আয়রন, সবকিছু সবকিছু দিয়ে আমরা তৈরি করতে পারি, এটা কাঁচামাল হিসেবে কাজ করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল। এখন কেউ বলতে পারবা যে ভাই গ্লাস, ও সরি গ্যাস আছে তাই না, আচ্ছা এটা এখানে যদি থাকতো গ্লাস, আমার লেখা যে এত খারাপ, ডাক্তার হইতে হইতে মনে হয় টিচার হয়ে গেছিলাম, এই জন্য লেখার এই অবস্থা। যাই হোক, গ্লাস, এখন তুমি বলবা যে ভাই গ্লাস তো ম্যাটেরিয়াল নাউন নয়, কারণ গ্লাস তো কাঁচ দিয়ে তৈরি করে, তো কাঁচ তো হচ্ছে উপকরণ, কিন্তু গ্লাস তো উপকরণ না, এইটা তো আমরা পানি খাই। না, এই গ্লাস বলতে কিন্তু সেই গ্লাস বোঝাচ্ছে না, এই গ্লাস বলতে আমি ওই ম্যাটেরিয়াল গ্লাসটাকে বোঝাচ্ছি, বুঝতে পারছো? তো এইটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউনই। আচ্ছা, যাই হোক, এখানে এই যে সবাই সুন্দর করে কমেন্ট করে ফেলছে যে হাবিবুর বলছে গণনা করা যায় না, ভাই এত কিছু মনে রাখিস না ভাইয়া, এগুলো পরবর্তীতে মনে থাকবে না। এই যে এখানে আমার শিটও আছে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে লিখে দিব যে এগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাণ দিয়ে ইয়া করা যায়, এগুলো ছোটবেলা থেকে শিখছি, মনে কি রাখতে পারছি? এত কিছু মনে থাকবে? সোজা কথা, এক লাইনে যাতে মনে থাকে আমাদেরকে সেই অবস্থা করতে হবে, কারণ আমরা অ্যাডমিশন পরীক্ষার্থী। ঠিক আছে? আচ্ছা, এই তো সুন্দর, মালিহা মিনুর সবগুলা কমেন্ট করে ইয়া করে দিছে, দেখছো? তার মানে ও শুধুমাত্র ফোনটা হাতে নিয়ে ক্লাস করতেছে, অন্য কোনো কাজে ইনভলভ নাই। তো এগুলোর প্র্যাকটিস আমরা একটু পরে করব। যেমন ধরো যে পায়েস, পায়েসটাকে আমরা ম্যাটেরিয়াল বলতে পারবো, এখন এটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, পায়েসকে কি আমরা ম্যাটেরিয়াল বলতে পারবো? খুবই সোজা কোয়েশ্চেন, এটা যদি না পারো তাইলে আর কিছু বলার নাই। পায়েসটাকে কি আমরা ম্যাটেরিয়াল বলতে পারবো? দ্রুত কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, নিঝুমদীপ ভাই, তোমার নামটা কি তুমি লিখে রাখিও। ও বলছে যে না, এটাকে আমরা বলতে পারবো না। হ্যাঁ, কারণ পায়েস হচ্ছে তৈরি একটা জিনিস, এটা তৈরি করার সময় যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগতো, জাস্ট লাইক পানি হোক, চাল হোক, দুধ হোক, বা বাকি যা কিছু দিয়ে আমরা পায়েস তৈরি করব, ওই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমরা ম্যাটেরিয়াল নাম বলতে পারতাম। কিন্তু পায়েস হইতেছে তৈরি একটা খাবার, প্রস্তুতকৃত একটা খাবার, তো এইটাকে আমরা ম্যাটেরিয়াল বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো যে আমরা একটু, ও আরেকটা কথা, আচ্ছা পায়েস যদি ম্যাটেরিয়াল নাউন না হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটা কোন নাউন? এখন তোমার হয়তো মনে হইতে পারে, দেখো ছোট একটা বিষয় শিখাই, এটা কিন্তু অনেক কাজে লাগবে। এই পার্টস অফ স্পিচ যে এতই সোজা, যদি তুমি একটু যদি কৌশল করে পড়তে পারো না, তাহলে এটা তোমার কাছে সোজা। এখন এটা যখন আমি তোমাকে পরীক্ষা অ্যান্সার করার সিস্টেম দেখাচ্ছি, এটা যখন তুমি পরীক্ষায় দেখবা পায়েস, তুমি এখন ভাববা যে আরে শিখছিলাম তো বহুত কিছুই, 5 ধরনের নাউন শিখছিলাম, এখন এটা কোনটা হবে, ভাবতে থাকো। কিন্তু না, তুমি যেটা করবা, আমি আমার স্টুডেন্টদেরকে বলছিলাম যেটাকে এলিমিনেট করবা, একটা একটা করে বাদ দেবো, একটা একটা করে চিন্তা করবা। আচ্ছা পায়েস, এই পায়েসটাকে আমরা প্রপার বলতে পারবো? না, কারণ এই পায়েসটার নাম যদি হইতো যে সুলতানি পায়েস, তাহলে সুলতানি পায়েস এটা প্রপার নাউন হতো, কারণ একটা নির্দিষ্ট নাম। এখন তো কোনো নির্দিষ্ট নাম নাই, আবার পায়েস লেখার সময় আবার বড় হাতে লিখতে পারবো না, সো এটা প্রপার নাউন না, বাদ। এখন এটাকে আমরা কালেকটিভ নাউন বলতে পারবো? না, অনেক কিছু মিলে যদি একটা পায়েস গঠিত হইতো, ধরো যে অনেকগুলো পায়েস একসাথে একটা পায়েস গঠিত হয়েছে, তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলতে পারতাম, সো এটাকে আমরা কালেকটিভ নাউনও বলতে পারবো না। তাহলে আমরা কি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো? না, ম্যাটেরিয়াল নাউনও বলতে পারবো না। বাকি থাকলো আর একটা, সেটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা শুরু থেকে জানছি ওটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনও হইলো না, তাহলে বাকি থাকলো কি? কমন নাউন। ঠিক আছে, কমন নাউন, তার মানে এটা কমন নাউন। তারপরে যদি তুমি একটু প্রুফ করতে চাও, পৃথিবীর সব পায়েসকে কি আমরা বলতে পারবো? হ্যাঁ, পৃথিবীর সব পায়েস, হ্যাঁ বলতে তো পারতেছি, পৃথিবীর সব পায়েসকে আমরা কমন ভাবে এটা বলতে পারবো যে পায়েস। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কমন নাউন হবে পায়েসটা। তো আমি কি শিখাইলাম, যে তুমি প্রশ্ন পাওয়ার পরে চেক করে দেখবে না, একটা একটা করে চেক করে দেখবে না, তুমি এলিমিনেট করবা যে এটা কি প্রপার হইতে পারে, না হচ্ছে না তো, এটা কি কালেকটিভ হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, এরকম করে করতে করতে দেখবা যে 4টা বাদ যাবে, বাকি থাকবে একটাই, সেটা হইতেছে আর কি আনসার। এভাবে তোমরা সহজে উত্তর করতে পারবা, না হলে খুঁজতে খুঁজতে তোমাদের দিন পার হয়ে যাবে, কিন্তু রাইট আনসার করতে পারবে না। আর দেখি কমেন্ট গুলো একটু পড়ি একটু। ভাই আমি আগে কমেন্ট করছি, বাট আপনি দেখেন না। লাইভ ক্লাস মনে হয় তুমি নতুন করতেছো, লাইভ ক্লাসে যখন কমেন্ট করা হয়, যার নেট একটু ভালো থাকে তার কমেন্টটা আগে আসে, যার নেট একটু দুর্বল থাকে তার কমেন্ট একটু পরে আসে। আচ্ছা, তাহলে আমরা চলো যে এরপরে ম্যাটেরিয়াল নাউন ইউজড এস কমন। এই যে এখানে বলছে যে ম্যাটেরিয়াল নাউন কখনো কখনো কমন হইতে পারে। ও ভালো কথা, ম্যাটেরিয়াল নাউনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। খুবই দ্রুত কমেন্ট করতে থাকো, আমি তার মধ্যে ছোট আরেকটা জিনিস বুঝাই। যেমন খিচুড়ি, এই খিচুড়িকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল বলতে পারবো না, খিচুড়ি একটা তৈরি জিনিস, কিন্তু এটা তৈরি করার জন্য যেগুলো লাগবে, চাল, তেল, হলুদ, এইগুলাকে আমরা বলবো কি, এগুলাকে আমরা বলতে পারবো ইনগ্রিডিয়েন্টস। আর এই ইনগ্রিডিয়েন্টস এটাই তো ম্যাটেরিয়াল নাউন, তার মানে এইগুলো ম্যাটেরিয়াল নাউন, খিচুড়ি নয়। আর কি কোনো সমস্যা আছে? হাবিবুর বলছে যে ক্লিয়ার।
মালিহা মিনু, নুসরাত জাহান, সবাই বলছে ক্লিয়ার। হাফসা খাতুন ক্লিয়ার ভাইয়া, ওকে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে টুইস্ট কিন্তু একটু পরে, সো এই জিনিসগুলো খুব ভালো করে পড়ো, না হলে কিন্তু পরে গিয়ে তোমাদের ভালো লাগবে না। এখন এই জিনিসটা আমরা একটু পরে পড়বো। এইটা ম্যাটেরিয়াল নাউন কখনো কখনো কমন নাউন হয়ে যায়, কিভাবে হয় এটা একটু পরে দেখবো। আগে চলো মেইন জিনিসগুলো শেষ করি।